প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস এর কথা শুনতেন, প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাস যা বলে ওইটা শুনতেন, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো আছেন, কিন্তু তিনি এই ক্ষমতার চেয়ারে থাকতেন। আমি আপনাকে এটা বল, আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন, আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য। নট আওয়ামী লীগের আলাদা ব্যাপার, আমার দল, কোন দল অপারেট করতে পারবে না। এই যে আপনার ইউনুস হচ্ছে একটা কমপ্লিটলি একটা আমেরিকার কেয়ারটেকার। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, বিএনপিকেও সমঝোতা করেই আসতে হবে। দেখুন, আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না। তারা পরিষ্কার করে ইউনুসকে বলে দিয়েছে যে তুমি এটা পারবে না, আমরা যা চাই তুমি এটা পারবে না। যেহেতু আপনাকে আমি আজকে প্রথম পেয়েছি, শুধু বৈঠক নিয়ে আলোচনা করব না, আমি একটু ইতিহাস, সেই সাথে বাংলাদেশের রাজনীতি, গণতন্ত্র সবকিছু নিয়ে আসবো, এবং বিশেষ করে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি সেটিও আপনার কাছ থেকে জেনে নেব। আমি একটু শুরু করতে চাই জুলাইয়ের আন্দোলন থেকে। যেটি বলা হয় যে জামাতে ইসলাম ওতপ্রোত ভাবে এটির একদম পিছনে কিংবা সামনে, যেভাবে আমরা ব্যাখ্যা করি না ছিল, এবং সাবেক প্রধানমন্ত্রী তিনিও বলেছিলেন যে এখানে জামাতে ইনভলভ আছে, তারপরে আমরা এটির প্রমাণও পেয়েছি। কিন্তু সাধারণ মানুষেরও কিন্তু শরিক হয়েছিলেন। তো সেই প্রেক্ষাপটে আমি একটু জানতে চাই যে 15 বছরের শাসনামলে আপনি যেহেতু আওয়ামী লীগের একজন মুখপাত্রই আমি যদি বলি, তো আপনার দৃষ্টিতে আওয়ামী লীগের সবচেয়ে বেশি দোষ কোথায় ছিল, যে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের ক্ষোভ তৈরি হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমত এটা একটু ক্লিয়ার করে নেওয়া ভালো যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের মুখপাত্র নই। তবে এটা সত্য কথা না, এটা অফিসিয়ালি তো আসলে এটা বলা প্রয়োজন, তা না হলে বিভ্রান্তির সুযোগ থেকে যায়। বাট এটা সত্যি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আমরা বেশ কজন, বলা যেতে পারে অনেকগুলো মানুষই ভোকাল। এরকম একটা দুর্যোগপূর্ণ সময়ে হয়তো আমাদেরকে মানুষ মনে করে আমরা মুখপাত্রের মতোই বলছি, হুইচ ইজ গুড, বাট তারপরেও অফিসিয়াল অবস্থানটা জেনে নেওয়া ভালো। আচ্ছা, দ্বিতীয়ত আমি আপনাকে একটা তথ্য দেই, এটা আমার জন্য খুবই নতুন অভিজ্ঞতা। 5ই অগস্টের আগে পরে আমি বিভিন্ন রকমের লেখালেখি করেছি যে কি হতে পারে। ওই সময়টাতে আমি পরিষ্কারভাবে বলেছি যে কি কি ঘটনা ঘটেছিল। সেই সময় আমি প্রায় জুলাইয়ের শেষ দিকে এগুলো আমি লিখেছি, এবং কিভাবে কি হয়েছে না হয়েছে তার একটা সিনোপসিস তখন দাঁড় করিয়েছিলাম। কিন্তু এখন যে অবস্থান দাঁড়িয়েছে, আমি মাত্র ভারত থেকে ফিরেছি। আমার এর মধ্যে ভারতে অনেকবার ট্রাভেল হয়েছে এবং আরো ভবিষ্যতে আছে আমার যাওয়া, বিশেষ করে আমার মার চিকিৎসা, তাছাড়া রাজনৈতিক কারণেও আমাকে নিয়মিত সেখানে যেতে হচ্ছে। কেন ভারতে যাওয়া আসার প্রসঙ্গটি আমি তুলেছি সেটা হচ্ছে, ভারতে আমাদের অনেক রাজনীতিবিদ, আমাদের অনেক কর্তা ব্যক্তিরা সেখানে আছেন, নিরাপদ আশ্রয়ে আছেন। তারা তাদের সিকিউরিটি কনসার্নের কারণে তারা বাংলাদেশে থাকতে পারেননি। ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি একটি বই লিখছি, বইটির নাম হচ্ছে 5ই অগাস্টের নেপথ্যে। আপনার বইটি হচ্ছে ষড়যন্ত্র, ট্যাগলাইন হচ্ছে ষড়যন্ত্র, দলিল ও বিশ্লেষণ। 5ই অগস্টের নেপথ্যে ষড়যন্ত্র, দলিল ও বিশ্লেষণ। এই বইটি লিখতে গিয়ে আমি বেশ গুরুত্বপূর্ণ অনেক মানুষের, বেশ গুরুত্বপূর্ণ, বেশ এই ঘটনাগুলোকে সামনে থেকে দেখেছেন। সেখানে সরকারি কর্মকর্তা, তারপরে হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা, তারপরে সিকিউরিটির কর্মকর্তা থেকে শুরু করে রাজনীতিবিদরা তো আছেন, একদম গুরুত্বপূর্ণ রাজনীতিবিদ। অনেক মানুষের সাক্ষাৎকার নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে, আরো বাকি আছে সামনের দিনগুলোতে, আরো প্রায় 15-20টা সাক্ষাৎকার। এরই মধ্যে আমি প্রায় 15টার মতো বা 15 থেকে 18টার মতো আমি সাক্ষাৎকার নিয়েছি। আমার কাছে এক একটা সাক্ষাৎকার কিন্তু আমার, যেহেতু এগুলো কখনোই সাক্ষাৎকারগুলো প্রকাশিত হবে না, এই সাক্ষাৎকারগুলো জিস্টগুলো আমার বইতে থাকবে। তো 5 ঘন্টা 6 ঘন্টা এক একটা সাক্ষাৎকারের মেয়াদকাল আমি যখন নিয়েছি, একটা লম্বা সময় ধরে কথা বলেছি, সেই সকালে হয়তো সাক্ষাৎকার নিয়েছি, দুপুরবেলা শেষ হয়েছে, কুটিনাটি জিজ্ঞেস করেছি, সেইখান থেকে অনেকগুলো তথ্য আমি জানতে পেরেছি। সেগুলো আমার বইতে থাকবে। বাট আপনার বোঝার জন্য, আপনার দর্শকদের বোঝার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে দেখেন, এটা বিএনপি আওয়ামী লীগের ব্যাপার আমি আনবই না। নুপুরাপা, আমরা আসলে একটা সার্বভৌম রাষ্ট্র না, এটা প্রথমে আপনাকে মাথায় রাখতে হবে। মাঝে মধ্যে আপনার খুব কান্না পাবে, আপনি আবেগের বশবর্তী হয়ে। আমি একটু সার্বভৌম রাষ্ট্র না, যদি সংজ্ঞাটি একটু জেনে নিতে চাই যে এটাই আমি বলছি। আমরা কি মনে করি? আমরা মনে করি যে বাংলাদেশ একটি সার্বভৌম রাষ্ট্র, নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারে, নিজের পররাষ্ট্র নীতি, নিজের ল্যান্ড, নিজের মাটির নিচে খনিজ সম্পদ থেকে শুরু করে পুরো দেশের ব্যাপারে বাংলাদেশ এককভাবে তার সিদ্ধান্ত নিতে পারে।
আমি যদি খুবই তাত্ত্বিকভাবে বলি, হয়তোবা পুরো পৃথিবীরই সব রাষ্ট্রের পক্ষ সম্ভব না যে কিছু জিওগ্রাফিক্যাল ব্যাপার স্যাপার আছে সেগুলো হয়তোবা কন্ট্রোল করা টাফ, কারণ এক দেশ আরেক দেশের উপর নির্ভরশীল। কিন্তু বাংলাদেশের ব্যাপারে এত বেশি শক্তিশালী দেশগুলোর প্রভাব, বিশেষ করে মার্কিন প্রভাব, মার্কিনীরা যদি চায় এই মুহূর্তে কে থাকবে সেটা নির্ধারণ করার, তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে। কিন্তু আমরা কেন এই জন্য আমি বলছি বাংলাদেশ সার্বভৌম নয়, কিন্তু যারাই তাদের বিরুদ্ধে ফাইট দিতে যাবে, যারা ফাইট দিতে যাবে তাদেরকে অত্যন্ত কষ্টকর ভাবে বিদায় নিতে হবে। আমি আমি একটু দ্বিমত পোষণ করে একটু আপনার সাথে আমি একটু তর্ক করতে চাই। সেটি হচ্ছে, যেহেতু আমি আন্তর্জাতিক সম্পর্কের স্টুডেন্ট, আমি জানি যে সার্বভৌম কিংবা জিও পলিটিক্স গুলো কি কি। আমেরিকার প্রভাব যেহেতু বাংলাদেশের ভৌগোলিকভাবে এমন একটি অবস্থানে, সে কারণে আকর্ষণ করবে অন্য কোনো দেশের, কিংবা আপনি যদি জাতীয় নিরাপত্তা, এদিক দিয়ে ভূ রাজনৈতিক তত্ত্ব যেভাবে আপনি বিশ্লেষণ করেন কিনা, পাকিস্তান, আফগানিস্তান, ভারত ওদিকে চায় না। তো সেই প্রেক্ষাপটে আমি তো সরাসরি বলতে পারি না যে বাংলাদেশের সার্বভৌমত্ব নেই কিংবা বাংলাদেশে সার্বভৌম একটি রাষ্ট্র নয়। আপনি ভূ রাজনৈতিক গুরুত্ব এক জিনিস আর সার্বভৌমের সংজ্ঞায়ন আরেক জিনিস। তো সেটি কিভাবে আপনি করবেন? আপা, আমি একটা কথা বলি, তর্ক করলে সারা রাত আপনার সাথে আমি তর্ক করতে পারবো, বিতর্ক করলে করতে পারবো, আমরা দুজনই জানি। হয়তোবা আপনি হয়তোবা আমি জানি না মানবেন কিনা, কারণ আমি এতদিন লেখালেখি করতাম, টক শো গুলোতে অ্যাটেন্ড করতাম, এখনো তা করি বলি। আমার একটা আলাদা চরিত্র ছিল যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে বুদ্ধিবৃত্তিক যে চর্চাটা, সেটার একটা সামান্য আমি সহযোগিতা করি। আমি 5ই অগস্টের পরে আমি চাই কিংবা না চাই বাংলাদেশের রাজনীতিতে কোনো না কোনো ভাবে আমি ঢুকেছি, কোনো না কোনো ভাবে সময় আমাকে এখানে টেনে নামিয়েছে, এনেছে। আমি অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি। আমি বাস্তবতাটা খুবই এত বেশি কষ্টের যে বইতে যা লেখা আছে বাস্তবতা এমন নয়, বাস্তবতা অনেক কঠিন। আপনি ডিপসি যেটা আছে এটা আপনি রাশিয়াকে দিতে পারবেন না। আপনি মংলা পোর্ট, পায়রা বন্দর, বাংলাদেশে ইউরেনিয়ামের একটা মজুদ আছে, এটাও আমি জানি না আপনি জানেন কিনা, এটাও ভবিষ্যতে কার পেটে যাবে, কারা এটা দখল নেবে, বাংলাদেশের গ্যাস, বাংলাদেশের মাটি কিভাবে ব্যবহার করবে, স্ট্র্যাটেজি, পশ্চিমাদের সিকিউরিটির জন্য বাংলাদেশ কিভাবে ব্যবহৃত হবে, এগুলো আপনাকে যখনই প্রেসার দেওয়া হবে, আপনি যদি এগুলো না শোনেন তাহলে আপনার কপালে নেমে আসবে অনেক দুর্যোগ। আমি আপনাকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আমি তো ধরেন একটা দলের আমার একটা সমর্থন আছে, একটা দলকে আমি সমর্থন করি, ভালোবাসি, অনুরাগ আছে। আমার কথাটাকে আপনি হয়তোবা কোনো কোনো জায়গাতে খারিজ করে দিতে চাইবেন, কিন্তু বাংলাদেশে নিশ্চয়ই একদিন মানুষ অনেকগুলো সত্য জানতে পারবে। তারা জানবে তাদের এই ভূখণ্ডে, তাদের এই দেশের মাটিতে একজন সাহসী মানুষ ছিলেন, যিনি, যার সাহস ছিল আকাশ ছোঁয়া। বঙ্গবন্ধুর পর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পর সেই মানুষটির আকাশ ছোঁয়া সাহস ছিল। সেই মানুষটি দীর্ঘ 15 বছর এই রক্তচক্ষুকে এমন ভাবে খেলেছেন যে পশ্চিমারাও খেয়ে হারিয়ে ফেলেছিলেন, যে একবার এখানে একবার সেখানে। অর্থাৎ তিনি শুধু নিজের সার্বভৌমত্ব ধরে রাখার জন্য তিনি নানান ভাবে এদেরকে খেলিয়েছেন, শুধু শুধু এই দেশটার জন্য। তিনি আর কেউ নন, তিনি শেখ হাসিনা। আমার কথাতে আপনি অনেক অনুরাগ পাবেন, আমার কথাতে আপনার কাছে মনে হবে দূর, ও তো বলবেই। কিন্তু আমি এইসব ব্যাপারে অসম্ভব রকমের অনেস্ট থাকার চেষ্টা করি। আমি যেই তথ্য জানি, বেশি তথ্য না জানলে ভালো হতো আর কি, লাইফে যত কম জানা যায় মাঝে মধ্যে ভালো। আমি যেই তথ্য জানি সেই তথ্য আমি একটুকু বলতে পারি যে মাননীয় প্রধানমন্ত্রী শুধু তার দেশের কারণে, এই দেশের মাটিকে বাঁচাবার জন্য তাকে এই জলাঞ্জলি তাকে দিতে হয়েছে। কিন্তু আপনি এটাও জেনে রাখেন, আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিতে চাই লুবুম্বার কথা, কঙ্গোর। আপনি আন্তর্জাতিক বিষয়ের ছাত্রী, আপনাকে আমি মনে করিয়ে দিতে চাই চিলির প্রেসিডেন্ট আলেন্দের কথা, সালভাদর আয়েন্দে। আমরা আলেন্দে বলি, বাট সালভাদর আয়েন্দে, তিনি একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা। তাকে পিনোশে 2 বছরের মাথাতে তাকে তার বাসভবন ঘেরাও করে তিনি আত্মহত্যা করেন, যদিও এটাকে আমি খুনি বলবো। এভাবে অসংখ্য নজির রয়েছে। আয়েন্দেকে যখন খুন করে ফেলা হয় 11 সেপ্টেম্বর 1973, তখন বঙ্গবন্ধু এম আর আক্তার মুকুল এবং আমাদের আব্দুল গাফর চৌধুরী ওই গণভবনে ছিলেন। তিনি বসা একটা এরকম একটা পিস্তলের চিহ্ন করে তিনি তার বুকের বাম পাশে তিনি বলেছিলেন একটা বুলেট তার দিকে ধেয়ে আসছে।
আমি কোট আনকোট রেফার করছি মুজিবের রক্তলাল, এম আর আক্তার মুকুল এবং 15ই অগস্ট ইতিহাসের রক্ত পলাশ আব্দুল গাফার চৌধুরীর দুটো গ্রন্থ। যারা পড়েননি তারা দুটো বই পড়ে দেখতে পারেন। এরকম অসংখ্য ঘটনা আছে। আজকে প্রধানমন্ত্রী, আমি আপনাকে বলে দিচ্ছি, প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড নেশনস এর কথা শুনতেন, প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাস যা বলে ওইটা শুনতেন, এখনো তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এখনো আছেন, কিন্তু তিনি এই ক্ষমতার চেয়ারে থাকতেন। আমি আপনাকে এটা বল, আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন, আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য। নট আওয়ামী লীগের আলাদা ব্যাপার, আমার দল, কোন দল অপারেট করতে পারবে না। এই যে আপনার ইউনুস হচ্ছে একটা কমপ্লিটলি একটা আমেরিকার কেয়ারটেকার। আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, বিএনপিকেও সমঝোতা করেই আসতে হবে। দেখুন, আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না। তারা পরিষ্কার করে ইউনুসকে বলে দিয়েছে যে তুমি এটা পারবে না, আমরা যা চাই তুমি এটা পারবে না। বাংলাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে ফুসে উঠেছে, সো তারা বলছে যে বাংলাদেশে ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্বেষ আছে, আমেরিকা এটাকে খুব ভয় পায়। আমেরিকা মনে করে যে তারা এই জিনিসটাতে যাবে না, এই কনফ্রন্টেশনে যাবে না। তারা তখন সরকারের পর সরকার দিয়ে নানান ধরনের চেষ্টা করবে। এখন তারা পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে। আমি আপনাকে এটা বলে রাখলাম, এটা আমার কথা নয়। মাইক বেঞ্জ কয়দিন আগে কি বলেছে আপনার, এটা কার সাথে যেন টাকারসনের শোতে বলেছে, মাইক বেঞ্জ বলেছে, একজন কর্মকর্তা হোয়াইট হাউসের। সো এই পুরো ব্যাপারটা নির্ভর করছে বিশেষ করে মার্কিন বলয় কি ভাবছে। একটা কথা মাথায় রাখবেন যে আমি আমার বইটাতে আপনারা এমন সব তথ্য পাবেন, আমি তো পুরোটা বলতে পারি না। আমি যুক্তরাজ্যের অ্যাম্বাসেডারের কথা বলি, দিনের পর দিন ষড়যন্ত্র করে যাচ্ছে। এই যে গোয়েন লুইস যেই ভদ্রমহিলা আছেন ইউনাইটেড নেশনস এর আমাদের বাংলাদেশের যিনি হেড, তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে তারা উৎখাত করবে। কলকাতাতে আমেরিকান হাই কমিশনের যে লোকগুলো আছে তারা হাই কমিশনের নিয়মিত এইভাবে বলতেন কথা। আমাদের কাছে প্রমাণ আছে। আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআই এর কাভার হিসেবে কাজ করেছে। ডোনাল্ড লু ঠিক যেই পদ্ধতিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে, বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করতে তার অনেক দেরি হয়েছে, কিন্তু করেছে। সো আলটিমেটলি যেটা হয়েছে, তার মানে আপনি যদি আপনার কথার যদি আমি সারাংশ উপসংহার ধরি, এটি পুরোপুরি আমেরিকার একটি, আমি বলবো আমেরিকা ইউনাইটেড নেশনস, এখানে ইউনাইটেড নেশনস এ খুবই কার্যকরী ভূমিকা যে রেখেছে সে হচ্ছে ভলকার টুর্ক। তারপরে হচ্ছে যে আপনার ব্রিটেনের যেই অ্যাম্বাসেডর আছে রবার্টসন, এরপরে সারা কুক, তারপরে এখানে টার্কি এখানে ওতপ্রোতভাবে জড়িত ছিল। চায়না দূরে দূরে থেকেছে, বাট চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থে না। চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং, সেটাতে আমি পরে হয়তো আসবো। কিন্তু টার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল, কাতারের এখানে সহযোগিতা ছিল। এরা সব একজোট হয়েছে। এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল, তার পোর্টগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে। মায়ানমারের যেই আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে, প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে। আরো অনেক ঘটনা, বিশেষ করে সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে, আপনারা হয়তো বা সেটা জানবেন, এটার দিকেও নজর আছে। রাশিয়ার একটা প্রজেক্ট আছে যেটা আমেরিকা ভালোভাবে নেয়নি। এই ছাড়াও আমাদের যেই এয়ারবাস যেটা আছে, অর্থাৎ বোয়িং নেত্রী কেনেন নাই, বোয়িং কিনবেন না তিনি এয়ারবাস কিনবেন। এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল। তিনি চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন, যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি। এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার, ইন্দো প্যাসিফিকে যে কোয়াডের যে বিষয়টা ছিল, সেখানে বাংলাদেশ যে 15 আউটলুক দিয়েছে, এটা মার্কিনীরা খুবই বাজেভাবে নিয়েছে। ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে, এটার প্রতিশোধ তারা নেবে। এই প্রেক্ষাপটে আমি আরেকটি প্রশ্ন করব, তবে দর্শকরা অনেক প্রশ্ন করছেন। তবে দর্শক আপনাদের কাছে আমি বলে রাখতে চাই, আপনাদের যদি কোনো সুস্পষ্ট প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলোই আমি শুধু নিব, অন্য কোনো প্রশ্ন নিব না। SMK আহসান বলেছেন, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের মতো সৎ লোক আর কে দেখতে পাবো কিনা, কি বলবেন আপনি? কার মতো সৎ লোক? সাবেক বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের কি হয়েছে? তার মতো সৎ মানুষ আর দেখতে পাবেন কিনা বাংলাদেশে? মানে
প্রশ্নটা খুবই আমার কাছে ইন্টারেস্টিং কোশ্চেন। সেটা হচ্ছে যে আহ, একজন মানুষ আসলে আরেকজন মানুষের কাছে ঠিক কোন কোন স্কেলে সৎ, এবং সেই স্কেলটা বিবেচনা করে ওরকম আরেকজন মানুষকে দেখার যে সম্ভাবনা, সেটা তো খুবই একটা থিওরিটিক্যাল কোশ্চেন আসলে। বাংলাদেশে আমি যেমন শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে আমি কখনো তাকে অ্যাবসলিউট সৎ বলি না, আবার অ্যাবসলিউট অসৎ বলি না, আমার তার নানান ধরনের স্টেপে ভিন্ন মত রয়েছে। তবে তিনি নিশ্চয়ই একজন ভালো বিচারপতি ছিলেন। তার মতো ভালো বিচারপতি লেখেন, রায় দেন, এই ধরনের পাওয়া যাবে কিনা সেটা নিয়ে আলোচনা হতে পারে, কিন্তু রাজনৈতিকভাবে তার যে সততার প্রশ্ন আসছে সেটাকে আমি ভাউচ করি না। আমি মনে করি যে ওটাকে আমি একটা স্ট্যান্ডার্ড পয়েন্টে নিতে পারি না, ফলে ওরকম কেউ আসুক সেটা আমার জন্য আশঙ্কার। এবং আরেকটি বিষয় আপনার কথা প্রসঙ্গের জের ধরে আমি একটু করতে চাই, সেটি হচ্ছে সাধারণ মানুষের যেটি বলে, কারণ আপনার অন্যের মতামত শোনার ধৈর্য কিংবা আমরা বলি সৌজন্য বোধ সেটিও থাকতে হবে। তো সেই প্রেক্ষাপটে আপনি বলছিলেন যেহেতু সাবেক প্রধানমন্ত্রী অনেকেরকে সন্তুষ্ট করতে পারেনি, আমেরিকা কাতার অনেকেরই ক্ষমতায় থাকতে পারে, কিন্তু তার বিপরীতে যারা সমালোচক কিংবা অন্য মতাদর্শের মানুষ, অন্য দলের মানুষ, যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না, তারা বলেন যে ক্ষমতায় টিকে থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী সবকিছুই দিয়ে দিয়েছেন ভারতকে। আপনি কি বলবেন? দেখুন, এই এই আলোচনা তো মনে হয় এই জায়গাতে খুবই বেশি এভিডেন্ট আমাদের কাছে। আমরা যেটাকে বলি যে একেবারে প্রমাণিত, সেটা হচ্ছে যে প্রথমত ভারতের 26 লক্ষ লোক এখানে চাকুরি করে। আপনার মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল, এই অবৈধ সরকারের আইন উপদেষ্টা, তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত সেটা ডাটা দিতে পারেননি, নাম্বার 1। তার মানে এটা মিথ্যা প্রচারণা ছিল। বলা হয়েছে যে ভারতের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অবৈধ চুক্তি করেছে, সেগুলো ক্ষমতায় গেলে বাতিল করবে। আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোনো চুক্তি বাতিল হয়েছে বলে আপনি নিশ্চয়ই শোনেননি। আপনি আরো এগুলো ভালো জানবেন, কারণ এক্স্যাক্টলি আপনি এই এরিয়ারই ছাত্রী আসলে। ফলে আপনিও এটা কখনো শুনতে পাননি। এমনকি আদানি নিয়ে কি ধরনের কথাবার্তা বলা হয়েছে, সরকারকে কিভাবে সেই সময় আপনার নানান রকমের অভিধায় অভিযুক্ত করা হয়েছে, এখন হাইকোর্টই রায় দিয়ে দিয়েছে বা অপিনিয়ন দিয়েছে যে আদানির সাথে চুক্তি ভ্যালিড ছিল, কোনো সমস্যা নেই। তারপরে অনেক অবৈধ চুক্তির কথা বলা হয়েছে, সেগুলোকে বাতিল করা হবে, কোনো চুক্তি বাতিল হয়নি। ফলে যেই কথাগুলো যে ভারত বিদ্বেষী বা ভারত বিদ্বেষী ব্লককে খুশি করবার জন্য যে চটকদার কথা বলা হয়েছিল, সেগুলোর একটাও তো আপনারা দেখতে পাচ্ছেন না। কার্যত আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে ভারতের মাটি ব্যবহার করে বাংলাদেশের গার্মেন্ট শিল্প আপনার প্রায় মাসেই সম্ভবত ডেলিভারি কস্ট হিসেবে প্রায় 4,000 কোটি টাকা বাঁচাতে পারতো, প্রায় $500 বিলিয়ন। সো এইটা কিন্তু আমরা কেউ জানতাম না। সবারই ধারণা ছিল যে ভারত মনে হয় বাংলাদেশ থেকে সবকিছু নিয়ে গেছে, কিন্তু আমরা পরে জানতে পারলাম যে বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট সুবিধা পেত। আমরা এটাও জানতে পারতাম যে বাংলাদেশ এক ধরনের ব্যবসায়িক সুবিধা পেত। এত কিছু যে পেত বাংলাদেশ, এবং বাংলাদেশ সিকিউরিটি কনসার্ন থেকে শুরু করে ভারত বাংলাদেশকে নানান ধরনের বিজনেসের ক্ষেত্রে থার্ড পার্টিকে ভারত কিভাবে আপনার হেল্প করতো, বাংলাদেশের পক্ষে ওকালতি করতো যে বাংলাদেশ যাতে ওই শিপমেন্টটা পায়, বাংলাদেশ যাতে এটা করতে পারে, সেই ব্যাপারে ভারত কিভাবে সাহায্য করতো, আমরা সেগুলো দেখতে পেয়েছি। আপনি এখনো পর্যন্ত কি দেখতে পেয়েছেন যে এমন একটি চুক্তি বা এমন একটি এমওইউ যেটাকে বাতিল করতে পেরেছে এই অবৈধ টোকাই জঙ্গিরা? করতে পারেনি। এবং আপনি ভিন্ন মতের কথা বলছেন। সকালবেলাতে সন্ধ্যাবেলা থেকেই টকশো শুরু হতো বাংলাদেশে, সেখানে আওয়ামী লীগকে নিয়ে কি বলা হতো ইউ নো ইট ভেরি ওয়েল। আসিফ নজরুলের মতো লোক, গোলাম মাওলা রনি, তারা টিকে ছিলেন, তাদেরকে গ্রেফতার করা হয়েছিল কখনো? তারপর যারা যারা সরকারের সমালোচনা করতো, আপনার নুরুল হক নুরু কি বলতো সরকারকে নিয়ে, অনেক অনেক মানুষ বলতেন। তো আজকে তারা যা করেছে, জয় বাংলা শব্দটা বলা যায় না, আওয়ামী লীগের পক্ষে বলা যায় না। আপনাদের যে সাংবাদিক বন্ধুরা রয়েছে তাদের প্রায় 400-500 লোকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর যে আমি একজন জেনারেলের সাথে, একজন মেজর জেনারেলের সাথে আমি এবার কলকাতাতে মিট করেছি। আমি তার নাম বলবো না, তিনি কোথায় ছিলেন তাও বলবো না। তিনি আজকে থেকে 2-3 বছর আগে রিটায়ার করেছেন। তার নামে মামলা হয়েছে, গুমের মামলা হয়েছে। তিনি আপনার একটি গুরুত্বপূর্ণ পদে ছিলেন, কোনো দলও করেন না, কিছুই করেন না। বেচারার এই অবস্থা, বাচ্চা কাচ্চা ফেলে তিনি একাকী জীবন যাপন করছেন। অনেক মানুষ আছে। সো এই যে ঘটনাগুলো, যে নজির তৈরি করা হয়েছে, ভবিষ্যতে কি তারা স্ট্যান্ডিংটা রাখবে যে যদি বাংলাদেশ আওয়ামী লীগ সেম জিনিসটা অ্যাপ্লাই করে? যদিও বাংলাদেশ আওয়ামী লীগ সেটা করবে না, কারণ মাননীয় প্রধানমন্ত্রী নানানভাবে বক্তব্যে বলেছেন, এবং আমার সাথে ব্যক্তিগত আলাপনেও তিনি পরিষ্কার করে বলেছেন যে এই যে গুজব রটানো হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসলে গণহত্যা করবে, প্রতিশোধ নেবে, কিছুই না। বাংলাদেশ আওয়ামী লীগ কার উপরে প্রতিশোধ নেবে? এই ছাত্রছাত্রী যাদেরকে ভুল বুঝিয়ে রাজপথে আনা হলো, নেভার। বাংলাদেশ আওয়ামী লীগ যেটা করবে, যে বাংলাদেশ আওয়ামী লীগ একটি ম্যাজিক্যাল আওয়ামী লীগে পরিণত হতে চায়, যেই ম্যাজিক্যাল আওয়ামী লীগ মেহনতি মানুষের কথা বলবে, একজন শ্রমিক এবং কৃষকের দিকে নজর দেবে,
একজন কৃষক যাতে সংসদে এসে তার কথা বলতে পারেন সেই ব্যবস্থা করবে, একজন ছাত্রছাত্রী যারা তাদের তাদের ক্ষোভের কথা বলতে পারবে, তাদের প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলতে পারবে। বাংলাদেশ আওয়ামী লীগ ঠিক এমন একটি আওয়ামী লীগ হবে যেখানে বুর্জোয়া বা ক্যাপিটালিস্টদের একটা হাব এই বাংলাদেশ আওয়ামী লীগ হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ হবে শ্রমিক জনতার আওয়ামী লীগ। যদিও যিনি শ্রমিক তিনি জনতা, জনতার মধ্য থেকে শ্রমিক, সুতরাং সেটা যদি আমি আলাদা না করি তাহলে আমি বলবো মেহনতি মানুষ যারা কায়িক পরিশ্রম করে, যারা উদয় অস্ত পরিশ্রম করেন, এই দেশটা, এই মুঠিবদ্ধ হাত তাদের হবে। I maybe sound more communist, but বাংলাদেশ আওয়ামী লীগ is a socialist party, is a kind of, কারণ আমাদের চারটা বলেছি যে আমাদের চারটা মূলনীতির মধ্যে একটা তো সোশ্যালিজম, অর্থাৎ কি সবার সমান অধিকার। আমি সোশ্যালিজম বলতে মূলত এটাই বুঝি, সমান অধিকার, মানবিক মর্যাদা, বিচার 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 প্রার্থিতার সমস্ত সুযোগ সুবিধা, অর্থাৎ সম্মান। এই প্রত্যেকটা জিনিস আওয়ামী লীগ দিয়েছে। মানুষ আফসোস করছে, এবং আমরা শিখিয়ে দেইনি। মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম। আপনি দেখেন যে কদিন আগে কি বলেছে, এখন কি বলছে। আপনি কান পাতুন, আপনি কান পাতলে শুনতে পাবেন। সুতরাং বাংলাদেশ আওয়ামী লীগ, সাদ্দাম বলেছে, আমি জাস্ট এই লাইনটা বলি, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের যিনি সভাপতি তিনি একটা চমৎকার কথা বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ ভয়ঙ্কর হয়ে ফিরবে না। বাংলাদেশ আওয়ামী লীগ ওই ভ শব্দটা দিয়েই ফিরবে, কিন্তু অনুসার অন্ত্যেষ্টিয় কার এই ভয়ঙ্কর থাকবে না, ভ থাকবে, সাথে থাকবে র আর দন্তাস্ব আকার, অর্থাৎ ভরসা হয়ে ফিরবে বাংলাদেশ আওয়ামী লীগ। কতদিন লাগতে পারে? কারণ আমরা বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে যেটি দেখছি, আপনি যে কথাটি বলেছেন সেটির সত্যতা নিশ্চিত করে বলছি, কারণ আমরা গণমাধ্যম কর্মী, আমরা জানি আওয়ামী লীগ কখনোই কোনো কমিটিতে নাই। শুধু আওয়ামী লীগ কিংবা মুক্তিযোদ্ধার সন্তান এমন মানুষকেও হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে, যেহেতু তার বাবা ফ্রিডম ফাইটার ধরে নেওয়া হয় আর তারা আওয়ামী লীগ পরিবারে, এমন মানুষকেও হেনস্থা করা হচ্ছে বাংলাদেশে। এবং গণমাধ্যমের অনেক আমার সহকর্মী বলেন যে, কারণ আমার চোখের সামনে আমি টেলিভিশন বন্ধ হতে দেখেছি, সিএসবি, চ্যানেল 1, আমার চ্যানেল ছিল, সেগুলো বন্ধ হতে দেখেছি। সেই প্রেক্ষাপটে তারা বলেন যে নূপুর, এখন তো তুই আগে ভয় পেতে হচ্ছে বন্ধ হয়ে যাওয়া, এখন তো জ্বালাও পোড়াও কিংবা মৃত্যুর যে আশঙ্কা সেটি করা হয়। তো সেই প্রেক্ষাপটে আওয়ামী লীগ এত সহজে ফিরবে? দেখুন, বাংলাদেশ আওয়ামী লীগ গত ৭৬ বছরে, আপনি, আমি জানি না আপনি কোন পাসপোর্ট ক্যারি করেন, আমার একটা সবুজ পাসপোর্ট রয়েছে। আমি নিশ্চিত যে আপনারও একটি সবুজ পাসপোর্ট রয়েছে, যদি অন্য কোনো দেশের নাগরিকত্ব থেকেও থাকে একটি সবুজ পাসপোর্ট আপনার রয়েছে। যে বাংলা ভাষায় কথা বলছেন বা আমরা যেটা, সেটা কে দিয়েছে, কার নেতৃত্বে? আমি বলবো না এটা আওয়ামী লীগ দিয়েছে, আমি বলবো আওয়ামী লীগের নেতৃত্বে সাধারণ জনগণকে সাথে নিয়ে এটা অর্জিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশকে, পুরো দেশ, তার ভাষা, মানুষ, নারী নেতৃত্বের কথা ধরেন, গত ১৫ বছরে নারীর ক্ষমতায়ন কি পর্যায়ে গেছে আপনি নিশ্চয়ই জানেন সেটি। সো বাংলাদেশ আওয়ামী লীগ কি করেছে না করেছে এই রাষ্ট্রে, এগুলো সবই দৃশ্যমান। উন্নয়নের কথা আমি একবার বলবোই না, মানুষই বলুক। কিন্তু আওয়ামী লীগের এই পুরো পথটা সেই ৭৬ বছর, তো 1948 এত ছাত্রলীগের অবশ্য, মানে গত ৭৬ বছর যদি আপনি ধরেন, সে পুরো ৭৬ বছর আওয়ামী লীগের এই পথটা কিন্তু ছিল বেশ চড়াই উতরাই। আমরা স্ট্রাগল কবে করিনি আপনি আমাকে বলুন? আমাদেরকে ব্যান করা হয়েছে, ২১ বছর আমরা রাজনীতি করতে পারিনি ৭৫-এর পর, বা আমাদেরকে নানানভাবে দমিত করা হয়েছে, আমরা কথা বলতে পারিনি, জয় বাংলা শব্দ উচ্চারণ করতে পারিনি। ফিনিক্স পাখি চেনেন? ফিনিক্স পাখি যিনি ছাই থেকে উঠে দাঁড়ান, এবং যে দলটি বারবার ছাই থেকে উঠে দাঁড়ান তার নেত্রী হচ্ছে একজন নীলকণ্ঠী পাখি, যিনি লিটমাস পেপারের মতো সমস্ত দুঃখ, বেদনা, কষ্ট এগুলো তিনি চুষে নেন।